দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন তাহা জয় করে পাই। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সারদা মিশন হাসপাতাল জেনারেল সেক্রেটারি স্বামী বিবেকানন্দজি মহারাজকে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আমরা মহারাজকে চন্দন দিয়ে অন্তরের আন্তরিকতায় বরণ করতে চাইছি। চন্দন দিয়ে বরণ করে নেবেন আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী কাকলি মণ্ডল মহাশয়। ওরা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন প্রতিষ্ঠানের দিব্য শক্তি আমরা সবাই পারি না সেটা উপলব্ধি করতে। যারা পারেন তাদের পাদস্পর্শে রথের দড়িতে আমরা স্পর্শ করে আমরা সেই দিনটি উদযাপন করেছি। এখনো রথের যে রেস এখনো চলছে। তো আজ থেকে প্রায় কয়েক বছর আগে, সালটা আমার মনে পড়ছে 1998 সাল, তখন থেকে সুকান্তবাবুর শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার খুব আন্তরিকভাবে সম্পর্ক ছিল। উনি আমাকে পরিচয় করেছিলেন বিশেষ কাজের সূত্রে, যে সুকান্তবাবুর সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিলেন 1998 সালে। তখন উনি সুতাহাটা পুলিশ স্টেশনে উনি সার্ভিস করতেন। সেই 98 সাল, আজকে 2022 সাল, অনেক বছর আগেকার কথা। সেই পরিচয় আজকের আবার নতুন করে একটা বিশেষ পরিচয়। তখন সুকান্তবাবু কোথায় ছিলেন, আজকে সুকান্তবাবু কোথায় আছেন, এটা মূল্যায়ন করার বিষয়। যখন পরিচয় হয়েছিল ওনার সঙ্গে আমার, তখন যারা সামনে বসে আছেন আপনাদের মধ্যে একজন কর্মী হিসাবে উনি কাজ করেছিলেন। তখন ডিটিডিসি কুরিয়ার সবে হলদিয়ায় লঞ্চ করেছে। কত পোস্ট অফিসের ব্যবস্থাপনাকে দূরে সরিয়ে একটা চ্যালেঞ্জ ছিল কি করে আমরা এই পরিষেবাটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। তখন সেই পরিচয় আজকে ভালো লেগেছে। তিনি আজকের উদ্যোগপতি, তিনি একটা প্রতিষ্ঠানের কর্ণধার এবং তার ছাতার তলায় কয়েকশো ছেলে মেয়ে প্লাস কয়েক লক্ষ লক্ষ মানুষের পরিষেবা করছেন এই প্রতিষ্ঠান মন্ডল প্রিন্ট। স্বামী বিবেকানন্দ 1886 খ্রিস্টাব্দে তিনি জাপান গিয়েছিলেন। যখন জাপান গিয়েছিলেন, সেই জাহাজে জামশেদজি টাটা ছিলেন। দুজনে পাশাপাশি বসছেন। বিবেকানন্দের সঙ্গে জামশেদজি টাটার পরিচয় হয়। তো বিবেকানন্দ ছিল সন্ন্যাসী আর জামশেদজি টাটা ছিল তখনকার সময় এত বড় ব্যবসায়ী তিনি হননি। তিনি জাপান যাচ্ছিলেন কেন? জাপান শিল্পে কেন এত উন্নত তা দেখার জন্য। তো বিবেকানন্দ বলছে এই শিল্প দেখার জন্য যাচ্ছেন? ভারতবর্ষে কি শিল্প আছে সেটা কি জাপানকে দেখানোর জন্য যাচ্ছেন? বলছেন না। বলে জাহাজ ছাড়তে এখন 3 ঘন্টা বাকি আছে।
আপনি এক্ষুনি জাহাজ থেকে নেমে যান, নেমে গিয়ে শহরে যান, শহরে গিয়ে দেখুন আমাদের ভারতবর্ষের অত্যন্ত উন্নত সম্পদ মেয়েদের বেনারসি শাড়ি, আপনি কয়েকটা কিনে নিন। এই শাড়ি নিয়ে যাবেন, গিয়ে জাপানে এইটা ওখানকার মেয়েদেরকে আমরা উপহার দেবেন, এবং সেই উপহারটা শুধু বিনে পয়সায় নয়, উপযুক্ত দাম দিয়ে। তখনকার সময় জামশেদজি টাটা 4টি শাড়ি নিয়ে গেছেন জাপানে। সেই 4টি শাড়ি নেওয়ার জন্য কয়েক লক্ষ মেয়ে জড়ো হয়েছিল ওই বেনারসি শাড়ি কেনার জন্য। তো প্রথমবার উনি বিক্রি করেননি, ওইটা ওখানে সংগ্রহশালা রেখে দিয়েছিলেন। পরবর্তীকালে জামশেদজি টাটা আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে বেনারসি শাড়ি নিয়ে গিয়ে বিজনেস শুরু করেছিলেন। প্রশ্ন অনেকে করতে পারেন যে বিবেকানন্দ সন্ন্যাসী এসে হঠাৎ করে ব্যবসার কথা কেন বললেন? এই জন্যই বলেছিলেন যে আমার ভারতবর্ষ বেদভূমি, পুণ্যভূমি, এবং ভারতবর্ষের সম্পদ কত উন্নত, ভারতবর্ষের সৃষ্টি কত ভালো, ভারতবর্ষের মানুষ কত উন্নত, সেইটা বিশ্বের বাজারে দেওয়ার জন্য। কোন দেশ বা কোন জাতি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে, সে দেশ বা সে জাতি কিন্তু উন্নতি হতে পারে না। তো বিবেকানন্দ সেই প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে আমেরিকার সমস্ত সম্পদ যদি ভারতবর্ষকে দেওয়া যায়, ভারতবর্ষের মানুষ যদি স্বনির্ভর না হয়, কুলবে না। এই কথা অর্থ কি? যারা আমরা এখানে বসে রয়েছি, যদি আমরা কাজ কেউ না করি, যদি কেউ না কেউ সুকান্ত বাবুকে লক্ষ লক্ষ টাকা দেন, আর আমরা যদি কিছু প্রোডাকশন না করি, কিন্তু ওটা টাকাটা কুলবে না। সেই জন্য বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াও, নিজেরা কিছু করো। তো আজকের আমার খুব ভালো লেগেছে যে হলদিয়া শিল্প শহরের মধ্যে প্রথমেই এই মন্ডল প্রিন্ট ডিজিটাল ইন্ডিয়ার যে প্রিন্ট ব্যবস্থাকে প্রথম নিয়ে এসেছিলেন। শুধু কুরিয়ার সার্ভিস নয়, তার সঙ্গে সঙ্গে ডিজিটাল প্রিন্ট সেই ব্যবস্থা নিয়ে এসেছিলেন। যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, বিজ্ঞানের উন্নতি, প্রযুক্তিতে আরো আধুনিক হওয়া দরকার। সেই আধুনিক হওয়ার জন্য আরো উন্নত মানের একটি যন্ত্র আমাদের সামনে এসেছে। সেই মেশিনটি আজকের আমরা সবাই সহযোগিতায় সেটি উদ্বোধন হবে, এবং পরবর্তীকালে এলাকার মধ্যে সেই মেশিনের যে উৎপাদন, সেটা আমরা সবাই পাবো, সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আমি কেবল সুকান্তবাবুকে একটা কথা বলবো, যে কোনো পরিষেবা, যে কোনো কাজ একক প্রচেষ্টায় কিছু হয় না। আমি সবাইকেই বলি, ডাক্তার যদি বলে যে আমি কেবল চিকিৎসা করলে রোগী ভালো হবে, হাউসকিপিং যদি ভালো না হয়, হাসপাতালের পরিষেবা যদি ভালো না হয়, তাহলে হবে। সুকান্তবাবু একটা ঘরে দরজা বন্ধ করে ডোর লকারের মধ্যে বসে আছে। উনি কেউ কেউ ভাবছে উনি কিন্তু কর্ণধার, উনি কিন্তু এই প্রতিষ্ঠানের একজন কর্মী। সেই ভাব যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে পরবর্তীকালে আমরা এগোতে পারবো না। তবে দুটো জিনিস সবাইকে মেনটেন করতে বলবো, যে প্রত্যেকটা মানুষের দুটো গুণ আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। দৈনন্দিন দিন সকালে লিখুন যে আমাদের স্ট্রেংথ কি আছে, আমাদের উইকনেস কি আছে। যারা মালিক তারা মনে করে যে আমাদের সবটাই স্ট্রেংথ আছে, সব স্ট্রেংথ আমাদের থাকে না, আমাদের উইকনেসও আছে। তো আমার বাম দিকে লিখতে হবে উইকনেস কি কি আছে, আর ডান দিকে লিখতে হবে স্ট্রেংথ কি কি আছে। কোন কোন উইকনেসটা আমরা কদিনের মধ্যে ভালো করতে পারবো, 7 দিন কি 1 মাস কি 2 মাস, লিখতে হবে। যদি না লিখতে পারি, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানকে আমি শ্রীবৃদ্ধি করতে পারবো না। ঠিক অনুরূপ ভাবে যারা আমরা কাজের সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। দৈনন্দিন লিখতে হবে আমার মন্দ দিক কি কি আছে আর ভালো দিক কি কি আছে। মন্দ দিককে আমরা কি করে আস্তে আস্তে করে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। বর্তমান ভারত সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা গুরুত্বপূর্ণ কথা খুব প্রচলন করেছে কয়েক বছর ধরে। তিনি কি বলছেন যে উন্নতশীল ভারত, আত্মনির্ভরশীল ভারত। এই আত্মনির্ভরশীল ভারত মানে কি, যে ভারতবর্ষে যে জিনিস প্রয়োজন সেই জিনিস যেন আমরা সবাই প্রোডাক্ট করতে পারি, সেই জিনিসের জন্য বিদেশের কাছে মুখাপেক্ষা না হতে পারি, এবং আমরা সেই পায়ে দাঁড়াতে পারি যাতে করে সারা বিশ্ব ভারতবর্ষকে তাকিয়ে থাকতে পারে যে আমরা যেন পারি। তো আমরা অনেক বেশি ভাগ্যবান যে আমাদের সেই গুণ, সেই ঐতিহ্য, সেই গরিমা আমাদের আছে।
সবাই সেই কাজটাকে ভালো করে নেব। আজকে যারা এই প্রতিষ্ঠানে যারা সৈনিক, যারা কর্মী বলি না, আমরা বলছি মেম্বার বলি, তারাও কিন্তু আসে। দুর্গাপুর শহর আছে, পাশে মিদনাপুর শহর রয়েছে, অনেক শহরে এই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ছড়িয়ে পড়ুক, তার দায়িত্ব আপনারা নেবেন, সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আরেকটা জিনিস আমাদের খুব মনে দরকার, যে আমাদের এই যে কাজ, যে পরিষেবা, এই পরিষেবার সঙ্গে অর্থের সম্পর্ক আছে। অর্থ ছাড়া কিছু হতেই পারে না। যারা আমরা বসে রয়েছি, আমাদের সবসময় মনে হয় বাড়ির মালিক যিনি আছেন তিনি মনে হয় আমাদেরকে বেশি করে দিলে মনে হয় আমি ভালো করে কাজ করব। তা নয়, যে কাজ করবে তার বেতন যদি মিনিমাম হয়, তার মানসিকতা যদি ভালো হয়, সে কিন্তু প্রাণ দিয়ে কাজ করবে। ঠিক তার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে একটা কোম্পানি, একটা ইন্ডাস্ট্রি, একটা উদ্যোগপতি যখন দেখবেন যে তার প্রোডাকশন, তার গুণগত মান, তার আর্থিক শ্রীবৃদ্ধি খুব ভালো করে হচ্ছে, কাউকে কিছু বলতে হবে না, অটোমেটিক্যালি কর্মীদের কিন্তু সেরকম ডেভেলপমেন্টটা হবে। কিন্তু কোথাও যদি কেউ ভেবে থাকে যে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে না, আমাদের প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে না, মাসের পর মাস কিন্তু আমরা বেতন পেয়ে যাচ্ছি, তাহলে ভাবতে হবে সে প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হতে পারে না। আমি মন্ডলবাবুকে বলবো, আপনি সমস্ত কর্মী যারা আছে তাদেরকে কর্মী ভাববেন না, নিজের পরিবারের সদস্য ভেবে দেখবেন, এরা কিন্তু আপনাকে আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবসময় মনে করি একটা কর্মী যখন উপযুক্ত হয়ে যায়, তার যখন বেতন অনেক বেশি হয়ে যায়, মালিক মনে করে ওই কর্মী যদি কোনো কারণে ছেড়ে চলে যায় আমার মনে ভালো হয়। কোনোদিন ভাববেন না একটা পুরাতন কর্মী যদি আপনার কাছ থেকে চলে যায় সেটা কিন্তু অ্যাসেট। পুরাতন কর্মী যাতে না চলে যায়, তারা যে আপনার প্রতিষ্ঠানের মধ্যে 8 বছর, 6 বছর, 3 বছর থেকে এই প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ব্যবহার করে যে অভিজ্ঞতা সঞ্চয় করছে, আবার যদি নতুন কোনো কর্মীকে নিয়ে আসেন, তাদেরকে আবার প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে দীর্ঘদিন সময় লাগবে। সেই জন্য পুরাতন কর্মীকে কিভাবে ধরে রাখা যায় সেটা কিন্তু আপনি বিশেষ করে লক্ষ্য রাখবেন। আর আপনাকে কিন্তু পাবলিকের সঙ্গে ডিলিং রাখতে হবে। যে পরিষেবাটা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, আপনার জন্য সার্ভিস সিস্টেম এমন থাকে যে আমার এই প্রতিষ্ঠানের যে সমস্ত কাজকর্ম আপনি করছেন, আমাদের স্টাফরা কি আপনার সঙ্গে ভালো বিহেভ করছে? আপনি কি মনে করেন আমাদের যে দাম না হয় সে দামটা কি বাজার থেকে ন্যায্য দাম আছে? এই সার্ভে কিন্তু আপনাকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে তৈরি করতে হবে। প্রতিষ্ঠান কিন্তু আজকের আছে, সেই প্রতিষ্ঠান আরো বড় হয়ে যাবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা বিশেষ জায়গায় থাকি, আমাদের মনে হয় যেন আমরা অনেক কিছু তৈরি করেছি। আমি আজও পর্যন্ত স্টিল না, হসপিটাল শুরু হওয়ার আগে আমি কিন্তু 15 মিনিট আগে পৌঁছে যাই, এরা সবাই জানে। এবং কখন যাব, কোথায় যাব কেউ জানে না, কোন দিন কোথায় থাকবো কেউ জানে না। কেন? আমি আমার চোখ থেকে যদি প্রতিষ্ঠানকে ভালো করে না দেখি, যতই লোক থাকুক না তারা তৈরি হবে না। তারা যখন দেখবে যে মালিক কিন্তু আমাদের সঙ্গে আছে, তাহলে প্রতিষ্ঠানের অন্যান্য মেম্বাররা কিন্তু তারা সেই প্রতিষ্ঠানকে ভালো করে লক্ষ্য রাখবে। চোখের দৃষ্টি থেকে দেখলে কিন্তু অপরের দৃষ্টিকোণ থেকে যতই ক্যামেরা লাগান না কেন, পাবলিক ডিলিংস কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তো আমি আশা করি এই প্রতিষ্ঠান খুব কম দিনের মধ্যে যেমন অনেক বড় জায়গায় গিয়ে গেছে, আরো সামনের দিনের মধ্যে একটা বড় জায়গায় যাবে, সেই শুভেচ্ছা, সেই ভালোবাসা এবং সেই শুভ কামনা জানিয়ে সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। উপদেশগুলো দিলেন, এটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে এবং খুবই প্র্যাকটিক্যাল আজকের সময় এটা খুবই উপযোগী কথাবার্তা আপনি বলেছেন। এগুলো আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব এবং প্রত্যেক আমার কর্মী বন্ধু যারা আছেন তাদেরকে প্রত্যেককে বলবো, উনি যেটা বললেন এটাকে মেনে চলার চেষ্টা করতে হবে। সবাই যদি শ্রম না করে একার দ্বারা কিছু হয় না, অ্যাজ এ টিম হিসেবে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। এটাই আজকের দিনে আমি সবাইকে বলবো। আমার কাকু এসছে, আমার গার্ডিয়ান হিসেবে আমার শ্বশুরমশাই এসছেন, সবাইকে আমার প্রণাম, যাতে আমাদের আশীর্বাদ করুন, যাতে আমাদের এই সংস্থাটা আগামী দিনে ভালোভাবে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে এবং আমরা বছরে বছরে একটা মাইলস্টোন ক্রস করতে পারি। নতুন টেকনোলজি, নতুন কিছু মার্কেটের ডিমান্ড অনুযায়ী কিছু মেশিনপত্র এনে, ভালো মানের মেশিনপত্র এনে আমরা যদি এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ আমি সিনিয়র থেকে আশা করবো এবং আমার কর্মী বন্ধুদের থেকে একটু আশা করবো যে সবাই এরকম আমরা যা এতদিন ধরে কাঁধে কাঁধ মিলে লড়াই করে এসেছি, অনেকেই আমার কাছে অনেক দূরের পুরনো, দেবশঙ্কর আছে, রামকৃষ্ণ আছে, মনতোষ আছে, অনেকে আমার সঙ্গে অনেক পুরনো, অনেকে নতুন এসছে। তারা যাতে নতুনরা পুরনোর সঙ্গে ম্যাচ করে
কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। নতুন নতুন যে টেকনোলজিগুলো এসছে সেগুলোকে ট্রেনিং নিয়ে, যেটা মহারাজ বললেন যে আমরা আজকের হলদিয়াতে আছি, কালকের কলকাতা বা পরে অন্য কোনো সিটিতে যাতে আমরা ছড়িয়ে পড়তে পারি, সেই পরিকল্পনা আমাদের নিতে হবে। এই বলে আমি মহারাজ মহারাজকে নমস্কার। তারপর জানেন যারা কর্মচারী বা যারা সৈনিক তারা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সহযোগিতা, আপ্রাণ চেষ্টা, তাদেরকে সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এই মহাসভায় অল্প কিছু একটা বলতে পারি। আমি বিশেষ করে যে কিছু বলে বলার মতো ক্ষমতাও আমার নেই, আর সেই অভিজ্ঞতাও আমার নেই। সেই জায়গায় আমি মহারাজ সাহেব যে কথাগুলো বললেন, আমাকে যদি বলতে দেওয়া হতো প্রথমে, তাহলে উনি যে সমস্ত কর্নারগুলো ছুঁয়ে গেছেন, আমি মনে হয় তার একটা ভাগের এক ভাগও কর্নার খুঁজে পারতাম না। একটা প্রতিষ্ঠানের কি করে উন্নতি হবে, আরো কি করে এগিয়ে নিয়ে যাবে, যারা কর্মচারী তারা কি করবে, মালিক কর্মচারীর প্রতি কি কর্তব্য করবে, টো করে উনি বলে গেছেন একদম। এরপরে আমার বলার মতো আর ক্ষমতা নেই। মহারাজ যেগুলো বলেছেন আমি সুকান্তকে বলবো ক্যারি করতে, কর্মচারীদের বলবো মেনে চলতে। এই বলে আমি আমার আমরা শুধু